হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা বাংলা থেকে যে কোনো প্যাসেজ ইংরেজিতে কিভাবে সহজেই করা যায়, অর্থাৎ বাংলা থেকে যে কোনো প্যাসেজ ইংরেজিতে করার সহজ উপায় আমরা দেখব। তো চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। শুধুমাত্র এটি যারা ইংরেজিতে দুর্বল, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি লিখতে দুর্বল তাদের জন্য নয়, বরং যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছো তাদের জন্য সমানভাবে এটা উপযুক্ত। তো চলো দেখা যাক। তো প্রথমে আছে যে নেতাজি সুভাষচন্দ্র ভারতের গৌরব, তিনি আজীবন ভারতের স্বাধীনতার জন্য সংগ্রাম করিয়াছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ছদ্মবেশে ভারত ত্যাগ করিয়া আফগানিস্তানে যান। তথা হইতে তিনি জার্মানিতে গমন করেন। জার্মানি হইতে তিনি পূর্ব এশিয়ায় আসেন এবং আজাদ হিন্দ ফৌজ নামক একটি বিরাট ভারতীয় বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। এই বাহিনীর সাহায্যে ভারত হইতে ইংরেজ দিগকে বিতাড়িত করাই ছিল তাহার উদ্দেশ্য। তাহার আহ্বানে দলে দলে ভারতীয়গণ এই বাহিনীতে যোগদান করিলেন। আজ ইংরেজ ভারত ছাড়িয়াছে, দেশ স্বাধীন হইয়াছে, তাহার স্বপ্ন সফল হইয়াছে, কিন্তু নেতাজি আজ কোথায়? তো আমরা এই যে বাংলা প্যাসেজটি এখানে লিখেছি, তো এই প্যাসেজটিকে আমরা সুন্দরভাবে ওয়ান বাই ওয়ান এবং প্রতিটা ওয়ার্ড, প্রতিটা সেন্টেন্স কিভাবে লিখতে হয় ধরে ধরে আমরা লিখব। তো চলো দেখা যাক। তো প্রথম লাইনটি আছে যে নেতাজি সুভাষচন্দ্র ভারতের গৌরব, তিনি আজীবন ভারতের স্বাধীনতার জন্য সংগ্রাম করিয়াছেন। তো দুটো সেন্টেন্সকে একসাথে লেখা হয়েছে। তো প্রথমে এখানে আমরা দেখব সাবজেক্টকে। সাবজেক্ট হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র। তো এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে নেতাজি সুভাষচন্দ্র, কি তিনি ভারতের গৌরব, অর্থাৎ তিনি হন। তো এখানে হন কথাটা যেটাকে আমরা ইজ, এখানে ইজ মেন ভার্বের মাধ্যমে আমরা বোঝাচ্ছি। তাহলে নেতাজি সুভাষচন্দ্র হন কি দ্য প্রাইড অফ ইন্ডিয়া, ভারতবর্ষের গৌরব, অর্থাৎ ভারতের গৌরব। তো ভারতের কথাটি যে কারণে এখানে বোঝানো হচ্ছে এর জন্য আমরা অফ ব্যবহার করেছি, অফ দ্য প্রাইড মানে ভারতের গৌরব। তো এই এখানে বাংলায় যে এর বোঝাচ্ছে সেটাই হচ্ছে কিন্তু অফ বোঝানো হচ্ছে, আর প্রাইড হচ্ছে কি গর্ব বা গৌরব আমরা বলতে পারি। তো এখানে আমরা এই সেন্টেন্সটিকে আবার অন্যভাবেও লিখতে পারি যে নেতাজি সুভাষচন্দ্র ইজ দ্য গ্লোরি। তো কি লিখতে পারি আমরা? গ্লোরি। গ্লোরিও মানে কিন্তু গৌরব বা গর্ব, বা এটাকে আমরা কিন্তু এইভাবেও লিখতে পারি যে অনার, কি অনার। তো নেতাজি সুভাষচন্দ্র ইজ দ্য অনার অফ ইন্ডিয়া, অথবা নেতাজি সুভাষচন্দ্র ইজ দ্য গ্লোরি অফ ইন্ডিয়া, অথবা নেতাজি সুভাষচন্দ্র ইজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া। এইভাবে কিন্তু তোমরা লিখতে পারো। আর তারপরের বাক্যটি আছে তিনি আজীবন ভারতের স্বাধীনতার জন্য সংগ্রাম করিয়াছেন, অর্থাৎ করিয়াছিলেন। যেহেতু আমরা তাকে বলি যে হি ইজ নো মোর, অর্থাৎ তিনি আর বেঁচে নেই, তো সেই কারণেই আমরা এখানে পাস্ট টেন্সে লিখব তিনি স্বাধীনতার জন্য সংগ্রাম করিয়াছিলেন, যেহেতু তিনি বর্তমানে যেহেতু ভারতবর্ষ স্বাধীন। তো এখানে সাবজেক্ট হচ্ছে হি এখানে সাবজেক্টের কাজ করছে তিনি। ফটের যে প্রেজেন্ট ফর্ম সেটা আমরা জানি কি ফাইট মানে কি যুদ্ধ করা। তো ফাইট 1 নম্বর ফর্ম এবং তার যে সেকেন্ড ফর্ম অর্থাৎ V2 সেটা হচ্ছে ফট। তাহলে আমরা সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। হি ফট তিনি যুদ্ধ করেছিলেন কি লাইফ লং, অর্থাৎ সারা জীবন। ফর ইন্ডিয়াস, তো এখানে কিন্তু আমরা অ্যাপোস্ট্রোফিস ব্যবহার করেছি। অ্যাপোস্ট্রোফিস কেন ব্যবহার করেছি? কারণ ভারতের স্বাধীনতার জন্য, ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স। তো এখানে এর বা র কথাটির জন্য আমরা কিন্তু এখানে অ্যাপোস্ট্রোফিস ব্যবহার করেছি। অ্যাপোস্ট্রফি ব্যবহার করার এটাই কারণ। তাহলে হি ফট তিনি যুদ্ধ করেছিলেন কিসের জন্য? সারা জীবন। ফর ইন্ডিয়াস অর্থাৎ লাইফ লং, ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ভারতের স্বাধীনতার জন্য। তো এটা কিন্তু অবজেক্ট। তো এইভাবে কিন্তু আমরা এই পুরো সেন্টেন্সটাকে লিখলাম। আর এখানে ফট অর্থাৎ যুদ্ধ করেছিলেন, বা এটাকে কিন্তু আমরা ব্যাটেলডও বলতে পারি। ব্যাটেলড মানেও যুদ্ধ করেছিলেন, বা এটাকে কিন্তু আমরা স্ট্রাগলডও বলতে পারি। কি স্ট্রাগলড অর্থাৎ সংঘর্ষ করা বা যুদ্ধ করেছিলেন, স্ট্রাগলড। বা আমরা কিন্তু এটা এখানে আমরা দেখব যে লাইফ লং অর্থাৎ সারা জীবন, বা আমরা কিন্তু এটাকে এন্টায়ার লাইফও বলতে পারি। কি এন্টায়ার লাইফ অর্থাৎ সমগ্র জীবন বা সারা জীবন, বা আমরা হোল লাইফও বলতে পারি, হোল লাইফ। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ছদ্মবেশে ভারত ত্যাগ করিয়া আফগানিস্তানে যান, অর্থাৎ গিয়েছিলেন।
তো এটাকেই আমরা পাস্ট টেন্সে লিখব। প্রথমে আমাদের যে কোনো সেন্টেন্স লেখার আগে আমাদের বুঝতে হবে কোন টেন্সে আছে। তো এটা কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখব, সিম্পল পাস্ট টেন্সে লিখব। এবং এখানে সময় বোঝাচ্ছে, তো প্রথমে আমরা লিখব যে ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তো এটা কিন্তু এখানে অবজেক্ট নয়, এটা কিন্তু আদার্স বা এটা রিমেইনিংয়ের মধ্যে পড়ছে, রিমেইনিং। কারণ এটাকে যদি আমরা কি বা কাকে দিয়ে কোশ্চেন করি তাহলে কিন্তু এখান থেকে কোনো রেসপন্স আসবে না। তো সেই কারণে এটা আমরা আদার্স বা রিমেইনিংয়ের মধ্যে রাখবো। তো ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তো প্রথমে লিখলেও এটা অসুবিধা নেই, আমরা প্রথমে লিখেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে। তো এইটুকু আমরা প্রথমে লিখলাম কি তিনি, এবার হচ্ছে সাবজেক্ট আসছে, তিনি কি ছদ্মবেশে ভারত ত্যাগ করিয়াছিলেন। তো আমরা জানি যে সাবজেক্টের পরে ভার্ব আসে, তো ত্যাগ করিয়াছিলেন এর ইংরেজি হলো লেফট, অর্থাৎ ত্যাগ করিয়াছিলেন। এখানে V2 এর কাজ করছে, যার প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি লিভ হচ্ছে ত্যাগ করা, বা ডিপার্ট বলতে পারি, ডিপার্ট মানেও ত্যাগ করা, লিভ বা ডিপার্ট, বা আমরা বলতে পারি কুইট, এগুলো কিন্তু সব প্রেজেন্ট ফর্ম। তো এগুলোকে আমরা পাস্ট ফর্মে লিখতে পারি কি লেফট বা ডিপার্টেড, বা আমরা কুইট বলতে পারি। হি কুইট বা হি ডিপার্টেড বা হি লেফট ইন্ডিয়া ইন ডিসগাইজ হচ্ছে কি ছদ্মবেশে, বা যেটাকে আমরা বলতে পারি ইন মাস্কও বলতে পারি, ইন মাস্ক ছদ্মবেশে, বা আমরা বলতে পারি ইন কেমোফ্লেজ, কি ইন কেমোফ্লেজ। কেমোফ্লেজের অর্থ হচ্ছে ছদ্মবেশী বা ছদ্মবেশের। তাহলে ইন কেমোফ্লেজ, ইন মাস্ক বা ইন আমরা ডিসগাইজও বলতে পারি। আর অ্যান্ড এবং কি, এবং তিনি আফগানিস্তানে যান। তো এখানে কিন্তু অ্যান্ডের মাধ্যমে এই যে আফগানিস্তানে যান এবং ভারত ত্যাগ করিয়াছিলেন, এই দুটো যে ভার্ব আছে অর্থাৎ লেফট এবং ওয়েন্ট, এই দুটোর মধ্যে আমরা কিন্তু সামঞ্জস্য বা লিঙ্ক হিসেবে কাজ করেছি কোনটা, অ্যান্ডের মাধ্যমে। অ্যান্ড এবং গিয়েছিলেন টু আফগানিস্তান, এবং তিনি আফগানিস্তানে গিয়েছিলেন। তো এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটাকে লিখলাম। তো চলো এর পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে তথা হইতে তিনি জার্মানিতে গমন করেন। তথা অর্থাৎ সেখান থেকে, তাহলে আমরা কি লিখতে পারি ফ্রম দেয়ার, অর্থাৎ সেই স্থান থেকে। তো ফ্রম দেয়ার হি ট্রাভেলড টু জার্মানি, হি ট্রাভেলড অর্থাৎ হি এখানে কিন্তু সাবজেক্ট, আর ট্রাভেলড হচ্ছে V2 এর কাজ করছে। কোথায়, টু জার্মানি, জার্মানিতে সেখান থেকে তিনি যান, বা সেখান থেকে তিনি জার্মানিতে গমন করেন বা ভ্রমণ করেনও আমরা বলতে পারি। বা এটাকে আমরা ট্রাভেলড জায়গায় আমরা কিন্তু হি ওয়েন্ট ব্যবহার করতে পারি, হি ওয়েন্ট টু জার্মানি, সেখান থেকে তিনি জার্মানিতে গমন করেছিলেন বা গিয়েছিলেন। তো এইভাবে কিন্তু আমরা এখানে সাবজেক্ট, ভার্ব এবং এখানে রিমেনিংয়ের মধ্যে রয়েছে কি জার্মানি, কারণ এখানে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে আমরা পাবো না কোনো রেসপন্স, এই কারণে কিন্তু আমরা এইভাবে লিখেছি। আর এটাও আমরা অ্যাডভার্ব অফ প্লেস বলতে পারি সেইখান থেকে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে জার্মানি হইতে তিনি পূর্ব এশিয়ায় আসেন এবং আজাদিন ফৌজ নামক একটি বিরাট ভারতীয় বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। তাহলে কি ফ্রম জার্মানি অর্থাৎ জার্মানি থেকে। তো একই রকমভাবে আমরা লিখছি হি কেম টু ইস্ট এশিয়া। তো এখানে সাবজেক্ট V2, যার অর্থ হচ্ছে কাম, আসা হচ্ছে V1, এবং V2 হলো এসেছিলেন টু ইস্ট এশিয়া পূর্ব এশিয়াতে। অ্যান্ড এবং লেড হচ্ছে নেতৃত্ব প্রদান করেছিলেন, যেটাকে আমরা লিড বলি, লিড হচ্ছে V1 নেতৃত্ব প্রদান করা, আর এখানে লেড অর্থাৎ নেতৃত্ব প্রদান করেছিলেন, বা এটাকে কিন্তু আমরা গাইডেডও বলতে পারি, কি গাইডেড নেতৃত্ব বা নির্দেশ প্রদান করতেন, বা আমরা কিন্তু এটাকে ডিরেক্টেডও বলতে পারি, কি ডিরেক্টেড, বা আমরা এটাকে কমান্ডেডও বলতে পারি, কি কমান্ডেড কি এ লার্জ ইন্ডিয়ান আর্মি, একটা বৃহৎ বা একটা বিরাট ভারতীয় বাহিনী, কল্ড দ্য আজাদ হিন্দ ফোর্স, যেটার নামকরণ করা হয়েছে বা নাম দেওয়া হয়েছিল আজাদ হিন্দ ফোর্স, যার অন্য নাম বর্তমানে যার নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি নামে বর্তমানে যেটা পরিচিত। তো এই আজাদ হিন্দ ফোর্সকে তিনি নেতৃত্ব প্রদান করেছিলেন। তো এখানে আমরা ফ্রম দেয়ার থেকে দেখতে পাচ্ছি এটা কিন্তু রিমেনিংয়ের মধ্যে রয়েছে বা অ্যাডভার্ব প্লেস। হি কেম টু ইস্ট এশিয়া, তো ইস্ট এশিয়া অ্যান্ড এবং এই অ্যান্ডের মাধ্যমে কিন্তু আমরা হি এর দুটো অবজেক্ট বা দুটো রিমেনিংকে আমরা কিন্তু যুক্ত করেছি এখানে অ্যান্ডের মাধ্যমে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি।
পরের বাক্যটি আছে এই বাহিনীর সাহায্যে ভারত হইতে ইংরেজ দিগকে বিতাড়িত করাই ছিল তাহার উদ্দেশ্য। তাহলে কি হিজ গোল এখানে কিন্তু সাবজেক্টের কাজ করছে। হিজ গোল ওয়াজ টু ড্রাইভ দ্য ব্রিটিশ আউট অফ ইন্ডিয়া, ভারতবর্ষ থেকে, উইথ দ্য হেল্প অফ দিস আর্মি, এই আর্মির সাহায্যে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হিজ গোল, আর ওয়াজ কিন্তু এখানে মেন ভার্বের কাজ করছে। ওয়াজ, হিজ গোল ওয়াজ, তার উদ্দেশ্য ছিল, টু ড্রাইভ, তো এখানে কিন্তু ইনফিনিটিভ ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ টু প্লাস V1, টু ড্রাইভ বিতাড়িত করা, দ্য ব্রিটিশ, কাদেরকে, ব্রিটিশ, এখানে কিন্তু অবজেক্ট, দ্য ব্রিটিশ আউট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের বাইরে, উইথ দ্য হেল্প অফ দিস আর্মি, এই আর্মির সাহায্যে, অর্থাৎ এই আর্মির কি অ্যাসিস্ট্যান্সও আমরা বলতে পারি, এই আর্মির সাহায্যে। তো এখানে ড্রাইভ হচ্ছে বিতাড়িত করা বা তাদেরকে এখানে, অর্থাৎ এখানে কি ড্রিফট করা, ড্রিফট বা তাদেরকে এক্সপেল করা, অর্থাৎ বিতাড়িত করা। তো আমরা এখানে এক্সপেল, ড্রিফট বা ড্রাইভ বলতে পারি, তাদেরকে বিতাড়িত করা কি, দ্য ব্রিটিশ হচ্ছে এখানে যে সমগ্র ব্রিটিশকে বোঝাচ্ছে, কিন্তু এটা কিন্তু কালেকটিভ নাউন্স। তো আউট অফ ইন্ডিয়া উইথ দ্য হেল্প, বা আমরা বলতে পারি উইথ দ্য অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ সহযোগিতায়, বা উইথ দ্য হেল্প বা উইথ দ্য অ্যাসিস্ট্যান্স, আমরা যেটা খুশি কিন্তু এখানে লিখতে পারবো। আর বা এখানে আমরা কি বলতে পারি, আমরা সাপোর্টও কিন্তু বলতে পারি, কি সাপোর্ট, এই আর্মির সাহায্যে বা এই বাহিনীর সাহায্যে, তো অফ দিস আর্মি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি হচ্ছে তাহার আহ্বানে দলে দলে ভারতীয়গণ এই বাহিনীতে যোগদান করিলেন, অর্থাৎ করেছিলেন। তো এটাও আমরা কিন্তু টেন্স দেখতে পাচ্ছি, সিম্পল পাস্ট টেন্সে আছে। তো সিম্পল পাস্ট টেন্সে আমরা লিখব অ্যাট হিজ কল, অর্থাৎ তার ডাকে। তো অ্যাট হিজ কল এখানে তার ডাকে বা তার আহ্বানে বলতে পারি আমরা। ইন্ডিয়ানস এখানে কিন্তু সাবজেক্টের কাজ করছে, ইন্ডিয়ানস জয়েন্ট, তো এখানে V2 অর্থাৎ যোগদান করেছিলেন, যার প্রেজেন্ট ফর্ম হচ্ছে আমরা জানি কি জয়েন থেকে জয়েন্ট দ্য আর্মি। ইন্ডিয়ানস জয়েন্ট দ্য আর্মি ইন লার্জ নাম্বারস, অর্থাৎ অনেক সংখ্যায় বা বেশ বড় সংখ্যায় কি যোগদান করেছিল। বা এখানে আমরা জয়েন্টের পরিবর্তে আমরা এনলিস্টেডও বলতে পারি, এনলিস্টেড অর্থাৎ তারা অন্তর্ভুক্তি করেছিল, বা এন্টার্ডও বলতে পারি আমরা, এন্টার্ড যোগদান করেছিল। তো এনলিস্টেড, এন্টার্ড বা জয়েন্ট দ্য আর্মি, আর্মিতে যোগদান করেছিল, ইন লার্জ নাম্বারস অর্থাৎ বড় সংখ্যায়। তো এখানে আমরা অবজেক্ট পাচ্ছি। তো এইভাবে কিন্তু আমরা পুরো বাক্যটা আমরা লিখলাম 1 by 1। তো চলো এর পরের আমরা লক্ষ্য করি পরের বাক্যটি কী আছে। এর পরের বাক্যটি আছে আজ ইংরেজ ভারত ছাড়িয়াছে, অর্থাৎ ছেড়েছে, দেশ স্বাধীন হইয়াছে, তাহার স্বপ্ন সফল হইয়াছে, কিন্তু নেতাজি আজ কোথায়। তো চলো বাক্যটি বড় দেখতে হলেও কিন্তু আমরা বুঝে বুঝে করব। আজ ইংরেজ ভারত ছাড়িয়াছে, তাহলে আজ হচ্ছে টুডে, ইংরেজ হচ্ছে দ্য ব্রিটিশ, এখানে কিন্তু সাবজেক্টের কাজ করছে। দ্য ব্রিটিশ হ্যাভ কেন বসালাম, কারণ এটা কালেকটিভ নাউন্স। দ্য ব্রিটিশ হ্যাভ লেফট, তো এটা হচ্ছে ভার্ব, এবং এখানে আমরা ভার্বের থার্ড ফর্ম দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু আমরা আজ ছেড়েছে, অর্থাৎ কিছু আগে ছাড়া অর্থে আমরা কিন্তু এখানে কি হ্যাজ বা হ্যাভ ব্যবহার করি, যেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এখানে লিখছি। টুডে যেহেতু আজ কথা বোঝানো হচ্ছে, অর্থাৎ টুডের কথা, তো সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সকে ইউজ করে এটা লিখব। দ্য ব্রিটিশ সাবজেক্ট হ্যাভ লেফট, ভার্বের কাজ করছে, ছেড়েছে ইন্ডিয়া, কোথা থেকে, অর্থাৎ ভারতবর্ষ ছেড়েছে। দ্য কান্ট্রি ইজ ইন্ডিপেন্ডেন্ট, বা আমরা বলতে পারি দেশটি স্বাধীন বা ফ্রি বলতে পারি, দেশ আজ স্বাধীন বা ফ্রি। দ্য কান্ট্রি ইজ ইন্ডিপেন্ডেন্ট অর দ্য কান্ট্রি ইজ ফ্রি, অ্যান্ড হিজ ড্রিম হ্যাজ কাম ট্রু, তার স্বপ্ন সফল হয়েছে, বা আমরা বলতে পারি হিজ ভিশন, কি হিজ ভিশন তার স্বপ্ন, বা হিজ হোপও বলতে পারি, হিজ হোপ বা তার ড্রিম, আমরা যেটা খুশি লিখতে পারি। অ্যান্ড হিজ ড্রিম হ্যাজ কাম ট্রু, সেটা সত্য হয়েছে। বাট হোয়ার ইজ নেতাজি নাও, কিন্তু এখন নেতাজি কোথায়, এটা আবার ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আমরা লিখেছি, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে,
কারণ কি, কারণ এখানে কিছু জানতে চাওয়া হচ্ছে, এই কারণে কিন্তু আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে লিখেছি এবং বাট ব্যবহার করেছি। বাট ব্যবহার করে এই কিন্তু থেকে আমরা দ্বিতীয় সেন্টেন্সটাকে লিখেছি, আর প্রথম সেন্টেন্সটাকে আমরা কমার মাধ্যমে 1 বাই 1 যুক্ত করেছি। তো এইভাবে কিন্তু আমরা এই বাক্যটিকেও সম্পন্ন করলাম। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। তো পরের বাক্যটি, তো বন্ধুরা এই ছিল এখানেই আজকে একটি বেঙ্গলি টু ইংলিশ প্যাসেজ। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যারা প্রতিনিয়ত ক্লাস দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা বেঙ্গলি টু ইংলিশ শিখতে চাও, অর্থাৎ যারা ইংলিশে একটু দুর্বল, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, কারণ এই ধরনের ক্লাস আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে দিয়ে থাকি। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো এবং ক্লাস তোমাদের জন্য আনতে থাকবো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।